লামিনের কাজ করে দিলেন ফার্মিন, রাফিনিয়া ফিরলেন, তবে এবার বার্সার আসল ফেরার লড়াই। কিলিয়ান এমবাপে ইজ দ্য ম্যান। সাবি আর চ্যাম্পিয়ন্স লিগ লক্ষ্য এবার বিগ। ম্যানচেস্টার ইজ ব্লু, আর্সেনাল found a new clue. লিভারপুল আবারও লেট, লুকা মডরিচ remains the same. জুভেন্টাস টাইটেল কন্টেন্ডার, লাউতারোর বিশ্রামের অভাব, আর পিএসজি যেন হাসপাতাল। ব্যাক, চ্যাম্পিয়ন্স লিগ ইজ ব্যাক। মঙ্গল, বুধ, বৃহস্পতি 3 দিন আপনি দেখবেন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দেখার আগে শনি রবির ফুটবলে কি ঘটলো সেটা একটু আমাদেরকে জানতে হবে না? চলুন আমরা সেসব নিয়েই কথা বলি, যা আপনি দেখেছেন, আরও যা যা দেখবেন, সব কিছুই 5 পয়েন্টে। নাম্বার 1, ইটস ইংল্যান্ড ভার্সেস স্পেন। কোত্থেকে কি এলো? কিন্তু আসলে এই সপ্তাহটা বা আগামী যে সপ্তাহটা যাচ্ছে সেটা মূলত ইংল্যান্ড ভার্সেস স্পেনের লড়াই। কোন দিক থেকে? চকোলেট, কমলা আর লেবুর ক্রিমি স্বাদের এক অনন্য অভিজ্ঞতা। ইস্পাহানি পাফি বাইট। আপনি ম্যাচ আপগুলো দেখুন। এবারের চ্যাম্পিয়ন্স লিগের এই ফার্স্ট ম্যাচ ডেতে যে ম্যাচগুলো আছে তার ভেতরে 4টা ইংল্যান্ড ভার্সেস স্পেনের লড়াই আপনি দেখতে পাবেন। অ্যাথলেটিক বিলবাও ভার্সেস আর্সেনাল, টটেনহ্যাম ভার্সেস ভিয়ারিয়াল, লিভারপুল ভার্সেস আতলেতিকো মাদ্রিদ, নিউক্যাসল ভার্সেস বার্সেলোনা। অর্থাৎ মঙ্গলবার রাতে ম্যাচ আছে, বৃহস্পতিবারে আছে, বুধবারে তো আছেই। একটু আলাদা প্রথম উইকটা, যেহেতু 3 দিনই ম্যাচ হচ্ছে। আমরা শুরুটা আসলে কোথায় করতে পারি? বলছি আমরা ইংল্যান্ড ভার্সেস স্পেন। চলুন আমরা একটা একটা করে ধরি আর একটা একটা করে ছাড়ি। ফার্স্টে যদি অ্যাথলেটিক বিলবাও এবং আর্সেনালের এই ম্যাচটায় আসি, তাহলে আমাদের কথা বলতে হবে আসলে মূলত আর্সেনাল নিয়ে। আমরা বলছিলাম যে আর্সেনাল একটা নতুন ক্লু পেয়ে গেছে। তাদের ক্লুটা আসলে কি? আর্সেনাল এই সপ্তাহে জিতলো মূলত তাদের নতুন রিক্রুটদের ওপরে ভর করে। যে আর্সেনালকে আপনি এতদিন ধরে দেখে এসেছেন, যারা 2-1 প্লেয়ার ইনজুর্ড হয়ে গেলে আর রেজাল্ট বের করে আনতে পারে না, সেই দশা থেকে মুক্তির একটা উপায় হয়তো এখন মিকেল আর্তেতা খুঁজতেই পারেন। কারণ নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে যে 3-0 গোলের পাক্কা জয়টা মিকেল আর্তেতার দল পেয়ে গেছে, তাতে তাদের জুবিমেন্দির গোল যেমন আছে, ইয়োকেরেসের গোল যেমন আছে, একই সঙ্গে ননি মাদুয়েকের দুর্দান্ত পারফরমেন্স আছে। এজে আছেন, অথবা আপনি ধরতে পারেন মস্কেরা, যাকে আবার নতুন করে আনা হয়েছে। আর্সেনাল যখন এই বিলবাওয়ের সঙ্গে খেলতে যাচ্ছে, বিলবাও নিয়ে তো আমাদের একটু জানা দরকার, তাই না? যে অ্যাথলেটিক বিলবাও এবার চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করলো 2014 সালের পর প্রথমবারের মতো। সেই বিলবাও তাদের সবচেয়ে বড় তারকা নিকো উইলিয়ামসকে এই ম্যাচে পাচ্ছে না। আর এই ম্যাচ খেলার আগে তারা লা লিগায় সবশেষ হেরেছে দেপোর্তিভো আলাভেসের কাছে, যাদের কাছে হয়তো হারার কথা তাদের ছিল না। ওই ম্যাচেও কে ছিলেন না? অবশ্যই নিকো উইলিয়ামস ছিলেন না। এই কারণে বিলবাওর বিপক্ষে আর্সেনাল ফেভারিট, এবং এই কারণেই আর্সেনালের যে শক্তিগুলো বেড়েছে আমরা প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে দেখেছি, সেটা তাদেরকে প্রিমিয়ার লিগের সঙ্গে এইবারের চ্যাম্পিয়ন্স লিগেও সম্ভবত তাদেরকে ডার্ক হর্সের তকমাটা দিয়ে দিতে পারে। এবার চলুন আমরা পরের ম্যাচ আপে যাই। টটেনহ্যাম ভার্সেস ভিয়ারিয়াল। ভিয়ারিয়াল এর আগে চ্যাম্পিয়ন্স লিগে 2বার সেমিফাইনাল পর্যন্ত খেলেছে। টটেনহ্যামের সঙ্গে তাদের ম্যাচ। টটেনহ্যাম এখানে এসছে মূলত ইউরোপা লিগ জিতে। লিভারপুল ভার্সেস আতলেতিকো মাদ্রিদ। কথা বলা দরকার, লিভারপুল আরও একবার ম্যাচ জিতেছে কালো জাদুতে। কালো জাদু নয় তো আসলে কি? মোহামেদ সালাহ আসলে এটা কি করছেন? লিভারপুলই বা এটা কি করছে? প্রতি ম্যাচে তারা যায় 83 মিনিটের পরে গিয়ে তারা ম্যাচটা ছিনিয়ে আনে। এখনো পর্যন্ত 4টা প্রিমিয়ার লিগের ম্যাচ হয়েছে, 4টা ম্যাচই লিভারপুল জিতেছে, এবং 4টা ম্যাচই লিভারপুল জিতেছে 83 মিনিটের পরে গোল দিয়ে। এই বার্নলির বিপক্ষে এই সপ্তাহে লিভারপুল জিতলো আসলে একেবারে শেষে পাওয়া একটা পেনাল্টি থেকে, যেখান থেকে গোল করে মোহামেদ সালাহ একটা রেকর্ডও গড়ে ফেলেছেন। এখন এটাকে আপনি কালো জাদু বলবেন না তো বলবেনটা কি? লিভারপুলকে নিয়ে কথা বলতে গেলে আপনাকে এই আতলেতিকো মাদ্রিদের ম্যাচআপটা নিয়ে কথা বলতে হবে। সেই কথা বলতে গেলে নিশ্চয়ই 2019-20 সেই ম্যাচটা চলে আসবে, যেখানে অ্যানফিল্ডে লিভারপুলকে সেকেন্ড রাউন্ডে বাদ করে দিয়েছিল দিয়েগো সিমিওনের দল। কিন্তু সিমিওনের আতলেতিকো মাদ্রিদ তো স্ট্রাগল করছিল। সেই স্ট্রাগলিং পিরিয়ড অবশ্য শেষ হওয়ার মতো কিছু ইঙ্গিত আতলেতিকো মাদ্রিদ দিয়ে রেখেছে। আতলেতিকো মাদ্রিদ এই সপ্তাহে ভিয়ারিয়ালকে যে হারিয়ে তারা অ্যানফিল্ডে যখন যাচ্ছে এই ম্যাচটা খেলার জন্য, তখন তাদের মনে এই শক্তিটুকু থাকার কথা যে লিভারপুলকে তারা ভড়কে দিতে পারে। লিভারপুলের এই বছরের বা এই সিজনের পারফরমেন্স যা,
তাতে আপনি খুব সন্তুষ্ট হবেন না। হ্যাঁ, লিভারপুল তারা চ্যাম্পিয়ন হতে এখানে এসছে, তারা যে ধরনের ট্রান্সফার সিজন পার করেছে এরকমটা কেউ করে নাই। তাদের ইসাক হয়তো এই ম্যাচে খেলবেন, কখন তিনি নামবেন সেই নিশ্চয়তা হয়তো এখনই দেওয়া যাচ্ছে না, কিন্তু লিভারপুলের সম্ভবত ইসাককে দরকার, কারণ নাম্বার 9 ছাড়া তারা খেলছে, যদিও একই থেকে নাম্বার 9, কিন্তু বার্নলির সঙ্গে ম্যাচে যারা খুব খেয়াল করেছেন তারা হয়তো বুঝেছেন যে লিভারপুলের 44টা ক্রস বার্নলির বিপক্ষে, এই 44টা ক্রসের মাঝখানে অর্থাৎ বক্সের ভেতরে ওই অর্থে একজন ফিনিশার তারা খুঁজে বের করতে পারে নাই, যে কারণে হয়তো লিভারপুলকে বার্নলিকে হারাতে এতখানি পরিশ্রম করতে হয়েছে। এই ম্যাচে তার মানে নজর থাকছে অবশ্যই ইসাকের দিকে, যে ইসাক কখন নামছেন, আর এই ম্যাচে অবশ্যই নজর থাকছে জুলিয়ান আলভারেজের ওপরে, বিগ ম্যাচ প্লেয়ার, এবং এই ধরনের ম্যাচ আতলেতিকো মাদ্রিদের হয়ে কেউ যদি ঘুরিয়ে দিতে পারেন তাহলে সেটা ওই আলভারেজ। আর আলভারেজ আবারও ফিরছেন অ্যানফিল্ডে, যেখানে তিনি এর আগেও খেলেছেন। নিকো গনজালেজ তিনি যেমন গোল করেছেন তার ডেবিউ ম্যাচে আতলেতিকো মাদ্রিদের হয়ে, আতলেতিকোর খেলা দেখে অনেকে এই ব্যাপারে একটু আশ্বস্ত হতে পারেন, স্পেশালি ভিয়ারিয়ালের সঙ্গে ম্যাচটা দেখে, যে আতলেতিকো বোধহয় ফাইটটা জমিয়ে তুলতে পারে। এই ম্যাচটাকে আপনার কাছে আপাত দৃষ্টিতে এক পেশে মনে হতে পারে, কিন্তু কোনোভাবেই এই ম্যাচটা এক পেশে নয়। নিউক্যাসল ইউনাইটেড খেলবে বার্সেলোনার বিপক্ষে, এই হচ্ছে ইংলিশ এবং স্প্যানিশ ব্যাটেলের শেষ ম্যাচ বৃহস্পতিবার রাতে। এই ম্যাচটা বাংলাদেশি সমর্থকদের জন্য খুব পারফেক্ট টাইমিং, তাই না? পরদিন আপনার ছুটি থাকার কথা যদি আপনি অন্যান্য কোনো কাজ না করে থাকেন, এবং এই ম্যাচটা পুরনো ইউরোপিয়ান ফুটবল ফ্যানদেরকে মনে করিয়ে দিবে সেই 2003-04 ওই সময়টার কথা, যখন সবশেষ এই দুই দল চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হয়েছিল নিউক্যাসলের মাঠে। নিউক্যাসল ইউনাইটেডের ভলদেমাতা গোল করেছেন একেবারে ফার্স্ট ম্যাচেই, যেটা দিয়ে ওলভসের সঙ্গে জিতেছে, কিন্তু বার্সেলোনার এই ম্যাচটা জেতা প্রয়োজন নিউক্যাসলের সঙ্গে। একেবারে শুরুতে আমরা বলছিলাম যে বার্সেলোনার নতুন লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগে, সম্ভবত বার্সেলোনার বহুদিনের আরাধ্য আসল লক্ষ্য। ডাল ভাত যদি হয়, মানে একেবারে বেসিক খাওয়া যদি হয় লা লিগা, তাহলে এরপরে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটা সম্ভবত খুব বেশি প্রয়োজন বার্সেলোনার। এর পেছনে অনেক কারণ আছে। সেই 2015 সালে তারা সবশেষ বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, এরপরে একটার পর একটা নাটকে তারা বাদ পড়েছে। গতবারও এর ব্যতিক্রম কিছু ঘটে নাই। ইন্টার মিলানের মাঠে তারা প্রায় জিতে গিয়েছিল, সেমিফাইনালে শেষ মুহূর্তে হেরে তাদের ফাইনালে ওঠা হলো না। বার্সেলোনা গতবার যদি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতো তাহলে লোকে তাদের বলতো যে ঠিক আছে, ডিজার্ভিংলি তারা ফাইনালে উঠেছে, সম্ভবত তারা ডিজার্ভও করতো। অ্যাটলিস্ট চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দেখে অনেকের কাছে সেটা হয়তো মনে হয়েছে। ইনফ্যাক্ট গোলের হিসাব যদি আপনি করেন, মানে গোল হজমের হিসাব একপাশে সরিয়ে রেখে শুধুমাত্র গোল স্কোরিং দিয়ে যদি চ্যাম্পিয়ন্স লিগ জেতা যেত, তাহলে আগের বার চ্যাম্পিয়ন্স লিগ জিততো সম্ভবত বার্সেলোনাই। এখন ডিফেন্স তাদের ঝামেলার জায়গা, এই কথা অনেকে হয়তো বলবেন, কিন্তু বার্সেলোনা এইবারের চ্যাম্পিয়ন্স লিগটা জিততেই যাচ্ছে, এই কথা একেবারে শুরুতেই বলা যায়। মানে জিততেই যাচ্ছে মানে এমন না যে জিতে ফেলছে, মানে জেতার লক্ষ্য নিয়ে যাচ্ছে। আগের বারের প্লেয়াররা এবার আরও বেশি ম্যাচিউর হয়েছেন, দলে খুব বেশি বড় ধরনের পরিবর্তন নাই, এবং ভ্যালেন্সিয়ার বিপক্ষে যে ম্যাচটা আমরা দেখলাম সেখানে লামিন ইয়ামাল ছিলেন না, লেভানডস্কি পরে নেমে জোড়া গোল করলেন। রাফিনিয়া, যাকে ঘিরে ম্যাচের আগে একটু সংশয় তৈরি হয়েছিল যে লেট করে আসার কারণে হান্সি ফ্লিক তাকে বসিয়ে দিয়েছেন কিনা, যদিও মানে ফ্লিকের এই ধরনের অভ্যাস আছে, ফ্লিক পরে সেটা নাকচ করে দিয়েছেন, বলছেন যে ব্রাজিলে তিনি খেলেছেন, একটা লম্বা ভ্রমণ করে এসেছেন, সে কারণে তাকে পরে বদলি হিসেবে নামানো। রাশফোর্ডও ইনফ্যাক্ট এই ম্যাচে ক্লিক করে গেছেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফার্মিন লোপেজ ক্লিক করেছেন। ফার্মিন লোপেজের ক্লিক করাটা খুব জরুরি ছিল, কারণ ফার্মিন লোপেজের সঙ্গে একটু দূরত্ব তৈরি হয়েছিল। হান্সি ফ্লিকও তাকে নিয়ে কথা বলেছেন সময়ে সময়ে। ধারণা করা হয় যে গাভির সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয়েছে, মানে ওটাকে বন্ধু বন্ধু জ্ঞানজাম আপনি বলতে পারেন। এইরকম পরিস্থিতিতে ফার্মিন লোপেজ যে দুটো গোল করে দিয়েছেন ভালেন্সিয়ার বিপক্ষে, সেটা আসলে জয়ের ভিতটা তৈরি করে দিয়েছিল বার্সেলোনার জন্য। বার্সেলোনার এই অ্যাটাকিং সাইডে অনেক অপশনস রয়েছে। একই সঙ্গে মিডফিল্ডে পেদ্রির কথা যদি আপনি না বলেন প্রতি সপ্তাহে, তাহলে আমার মনে হয় 5 মিশালেই দাঁড়ায় না। পেদ্রি আরও একবার একটা ব্রিলিয়েন্ট ম্যাচ কাটিয়েছেন, এবং এই মিডফিল্ড আর ফরওয়ার্ড লাইনই মূলত বার্সেলোনার ভরসা। ডিফেন্সটা তারা যদি ঠিক করতে পারে যে ভাই গোল হজম করব না, তাহলে বার্সেলোনাকে আটকানো এবার হয়তো কঠিন হয়ে যেতে পারে। এই ইংলিশ আর স্প্যানিশ যুদ্ধ শেষ করে চলুন আমরা যাই পয়েন্ট নাম্বার 2-তে। পার্থক্য এমবাপে, ডি ব্রুইনার ফেরা। নিশ্চয়ই রিয়াল মাদ্রিদ সমর্থকেরা একটু মনক্ষুণ্ণ হচ্ছিলেন যে চ্যাম্পিয়ন্স লিগের রাজা রিয়াল মাদ্রিদ নিয়ে কেন কথা বলে না, এইসব আতলেতিকো, লিভারপুল, টটেনহ্যাম, ভিয়ারিয়াল নিয়ে কথা হচ্ছে। এসে গেছি আমরা ভাই, আছি আমরা। কি কারণে আমরা কিলিয়ান এমবাপেকে পার্থক্য
বলছি, কারণ রিয়াল মাদ্রিদের এই 4 জয়ে পার্থক্য আসলে অনেক কিছু আপনি খুঁজে পাবেন হয়তো, কিন্তু মূল পার্থক্য কিলিয়ান এমবাপে এখনো পর্যন্ত লা লিগার টপ স্কোরার, এবং একই সঙ্গে সোসিয়েদাদের বিপক্ষে যে ম্যাচটা রিয়াল মাদ্রিদ বের করে আনলো সেখানে হয়তো শাবি আলোনসোর অনেক কৃতিত্ব আছে, যে তিনি 6টা ডিফেন্ডার ব্যবহার করেছেন, 4 ডিফেন্ডার দিয়ে শুরু করেছিলেন, 32 মিনিটে একটা রেড কার্ড, সেই রেড কার্ড নিয়ে অনেক কাহিনী হয়ে যাচ্ছে। এখন রিয়াল মাদ্রিদ তাতে বার্সেলোনাকেও টেনে নিয়ে আসছে, ফিফার কাছে তারা নালিশ দেবে, যে নালিশের ভেতরে যে মানে যেটা তৈরি করা হয়েছে যে স্ক্রিপ্টটা, তার ভেতরে বার্সেলোনাকে নিয়েও তাদের অনেক অভিযোগ আছে। সেগুলো পরের কথা, আমরা চ্যাম্পিয়ন্স লিগের আগে এসব নিয়ে আলোচনা করতে চাই না। চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদ অবশ্য রেফারির ফেভার যে পায় না, ঘটনাটা এরকম না। কিন্তু কিলিয়ান এমবাপে এই কারণে ইম্পর্টেন্ট যে এই রিয়াল মাদ্রিদ লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ এই দুটোকে যদি টার্গেট করে থাকে তাহলে তাতে এই মেইন ম্যান কিলিয়ান এমবাপে শুধুমাত্র যে গোল করছেন তাই নয়, তিনি গোল করতেও সাহায্য করছেন। রিয়াল মাদ্রিদের সেকেন্ড গোলটার দিকেও আমাদের একটু নজর দেওয়া দরকার। যেটা তিনি প্রথম গোল করছেন তা তো করেছেনই, কিন্তু পরের গোলটাতেও তো এমবাপের বড় অবদান আছে। আর্দে গুলারকে দিয়ে যে গোলটা করানো হয়েছে, এবং সারপ্রাইজিংলি এই সিজনে এখনো পর্যন্ত ইউরোপের টপ 5 লিগে সবচেয়ে বেশি গোলের চান্স ক্রিয়েট করেছেন কিলিয়ান এমবাপে এবং আর্দে গুলার। এই দুজনই খেলেন রিয়াল মাদ্রিদের হয়ে। আর্দে গুলারও বেশ ইম্পর্টেন্ট এই আলোচনায়। এমবাপের সঙ্গে তার যে বোঝাপড়া বেলিংহ্যামের অভাবে এবং না থাকার কারণে, সেটা রিয়াল মাদ্রিদকে অনেক বেশি হেল্প করছে। ইনফ্যাক্ট এমনও ঘটতে পারে যে বেলিংহ্যাম যখন অক্টোবরে ফিরবেন তখন হয়তো আর্দে গুলার তার এই পারফরমেন্স ধরে রাখতে পারলে তিনি এই মেইন 11-এ থিতু হয়ে যাবেন হয়তো। রিয়াল মাদ্রিদের এই সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের প্রতিপক্ষ মার্সেই, অর্থাৎ কিলিয়ান এমবাপে তার ফ্রেঞ্চ প্রতিপক্ষের এগেইনস্টে খেলবেন, যাদের এগেইনস্টে তিনি বহুদিন খেলেছেন এবং তিনি খুব ভালো মতোই জানেন মার্সেই দলটা আসলে কেমন। রবের্তো ডি জেব্রির দলের বিপক্ষে শাবি আলোনসোর ম্যাচ, দুজনেই তরুণ কোচ, আর রিয়াল মাদ্রিদের কোচ শাবি আলোনসোর জন্য এটা আরেক রকমের গল্প বা গল্পের আরেকটা অধ্যায়। সবশেষ রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগটা জিতে প্লেয়ার হিসেবে তিনি রিয়াল মাদ্রিদের অধ্যায়টা শেষ করেছিলেন এবং তারপর তিনি চলে গিয়েছিলেন বায়ার্ন মিউনিখে। এরপর তো তিনি কোচ হয়েছেনই। সেই শাবি আলোনসো যখন চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো মাদ্রিদে ডাগ আউটে দাঁড়াচ্ছেন, তখন তার চোখে ওই অপার স্বপ্নটা থাকার কথা, তরুণ কোচ হিসেবে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর স্বপ্নটা। যদিও ফার্স্ট ম্যাচ উইকে হয়তো এত কথা এত আড়ম্বর করে বলাটা উচিত নয়, কিন্তু মার্সেই যারা প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের, তাদের অবস্থাও খুব একটা ভালো না। দলের ভেতরে অনেক সমস্যা আর সংকট ছিল, সেই সংকটগুলো তারা ট্রান্সফার সিজনে পার করতে চেয়েছে। আদ্রিয়ান রাবিও যেমন ক্লাব ছেড়ে গেছেন, তিনি এসি মিলানে যোগ দিয়েছেন, এবং মার্সেই এখন চেষ্টা করছে যে তাদের দলের যে ড্রেসিং রুমের পরিস্থিতি সেটাকে ঠান্ডা করার। তারা শেষ ম্যাচে জিতেছে বেশ বড় ব্যবধানে, একটা বড় ট্রান্সফার ডেডলাইনও তারা পার করেছে, যেখানে তাদের যে 11 নামানো হয়েছে লিগের শেষ ম্যাচে সেখানে বেশিরভাগই নতুন মুখ। এখন মার্সেইতে আপনি অনেকেই অবশ্য চিনবেন, রুইকে আপনি চিনবেন, আর্জেন্টিনার গোলকিপার, আপনি বালের দিকে চিনবেন, আপনি মেসন গ্রিনউডকেও চিনবেন যিনি অলিম্পিক মার্সেইতে খেলেন, আপনি পিএলএমের হইবিয়ারকে চিনবেন যিনি এক্স টটেনহ্যাম ফুটবলার। অর্থাৎ অলিম্পিক মার্সেইতে ফুটবলার আছেন যারা ম্যাচ পাল্টে দিতে পারেন, কিন্তু সান্তিয়াগো বার্নাবিউতে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নাইটে এই কাজ করা বেজায় কঠিন অবশ্যই। এবার চলুন আমরা রিয়াল মাদ্রিদ থেকে ফোকাস করি ম্যানচেস্টার সিটির দিকে। ম্যানচেস্টার ইজ ব্লু। আমরা অবশ্যই ম্যানচেস্টারের রেড পার্ট নিয়ে কথা বলবো না। রুবেন আমরিম তো চ্যাম্পিয়ন্স লিগে নাই, ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপেই নাই, তো ওই দুর্দশা নিয়ে কথা বলার আপাতত আর প্রয়োজন মনে করছি না। চ্যাম্পিয়ন্স লিগেই ফোকাস করতে চাই। এই সপ্তাহে যে ম্যানচেস্টার ডার্বিটা পেপ গার্দিওলা জিতলেন, এবং এই জেতার পরে অনেকের কাছে মনে হতে পারে ম্যানচেস্টার সিটি আর ব্যাক, কিন্তু আসলেই কি তাই? ম্যান সিটি কি খুব ভালো খেলেছে? আমি জানি না, আমার কাছে মনে হয়নি, আপনার কাছে মনে হয়ে থাকতে পারে। এবং এই সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে তাদের প্রতিপক্ষ যে নাপোলি, তারা বরং ম্যান সিটির তুলনায় এখনও বেশি ছন্দে আছে। তবে পেপ গার্দিওলা যে কাজটা করেছেন দলটাকে জিতিয়ে, তিনি এখন এমন একটা পর্যায়ে আছেন যেখানে তিনি এই দাবিটা করতে পারেন যে না, ঠিক আছে, আমরা এখন আবার চ্যাম্পিয়ন্স লিগের জন্য যাই। পেপ গার্দিওলা 600তম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছেন, অর্থাৎ ম্যানেজার হিসেবে তার 600তম ম্যাচে, এবং এই 600 ম্যাচের বিচারেও ইউরোপের টপ 5 লিগে 2000 সালের পর থেকে উইনিং পার্সেন্টেজে পেপ গার্দিওলা এখনো সবার ওপরে, তাও আবার অনেক বড় মার্জিনে। গার্দিওলা আরেকটা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে পারবেন কিনা জানি না, কিন্তু প্রিমিয়ার লিগ জেতা তার দলের জন্য হয়তো কঠিন হয়ে যাবে। যে রেসে আর্সেনাল এবং লিভারপুল সম্ভবত ম্যান সিটির তুলনায় একটু হলেও এগিয়ে
আছে, যদিও তাদের দলে এর্লিং হল্যান্ড আছেন যিনি আবারও 2 গোল করেছেন। প্রিমিয়ার লিগে সবশেষ যদি 50 ম্যাচের আপনি হিসাব করেন, 50 ম্যাচে তার 50 গোল। 25 বছর বয়সী স্ট্রাইকার যখন আপনার দলে থাকে তখন আপনি একটা বাড়তি ভরসা পান। কিন্তু ম্যান সিটির এখনও ডিফেন্সের সমস্যা রয়ে গেছে। ম্যান সিটির মিডফিল্ডে এখনও সেই আগের ম্যান সিটি নাই, মানে ম্যান সিটি তার ফিয়ার ফ্যাক্টরটা হারিয়ে ফেলেছে। সেই ফিয়ার ফ্যাক্টর যদি আবারও অর্জন করতে হয়, সেই অর্জন করার একটা যদি মঞ্চ থাকে, সেই মঞ্চটা অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চ, যে মঞ্চে তারা আবার আমন্ত্রণ জানাচ্ছে নিজেদের প্রথম ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগের নতুন সিজনে কেভিন ডে ব্রুয়নেকে, যিনি ম্যানচেস্টার সিটির ফিয়ার ফ্যাক্টরের অনেক বড় অংশ ছিলেন। তিনি এখন নাপোলির ফুটবলার। এই নাপোলির মিডফিল্ডার যখন নাপোলিতে মানে ম্যান সিটি থেকে নাপোলিতে গেলেন তখন অনেকে ভেবেছিলেন যে ঠিক আছে তিনি নাপোলিতে গেছেন, 34 বছর বয়সে তিনি নাপোলিকে আসলে কি দেবেন। আন্তোনিও কোন্তে তিনি আগের বার স্কুদেতো জিতেছেন মূলত তার মিডফিল্ডের উপরে ভরসা করে। স্কট ম্যাকটমিনে খুব ভালো করেছেন, আঙ্গিসা এই সিজনটাও বেশ ভালো মতো স্টার্ট করেছেন, ইনফ্যাক্ট বিলি গিলমোর পরে নেমেও অনেকগুলো ম্যাচে ইম্প্যাক্ট রেখেছেন। তো এরপরে আন্তোনিও কোন্তের কাছে সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে কেভিন ডি ব্রুয়নেকে দলে এনে ওই আগের মিডফিল্ডটা কি করে টিকিয়ে রাখা যায়। এর একটা সমাধান সম্ভবত সেরিয়ার এই 2-3টা ম্যাচে খুঁজে বের করতে পেরেছেন আন্তোনিও কোন্তে। তিনি কখনো নিজের প্রশংসা করেন না ইনিয়ে বিনিয়ে, এবার তিনি প্রশংসা করেছেন কেভিন ডি ব্রুয়নেকে নিয়ে কথা বলতে গিয়ে। তিনি বলছেন যে ডি ব্রুয়নেকে তিনি নতুন করে এক্সপ্লোর করেছেন। আমরা সমাধান খুঁজেছি, একজন ভালো কোচ সব ফুটবলারকে একসঙ্গে খেলানোর পদ্ধতি বের করে। গতবার আমাদের মিডফিল্ড স্কুদেতো জেতায় সাহায্য করেছে। কেভিনের আশায় তাদের ভেতর থেকে একজনকে সরে যেতে হতো, কিন্তু কেভিনের জন্য নতুন কিছু ভেবেছি যেটা মনে হচ্ছে ঠিকঠাক। এই নাপোলি দলটা ফিওরেন্তিনাকে 3-1 গোলে হারিয়েছে এই সপ্তাহের সেরিয়াতে, যেখানে কেভিন ডি ব্রুয়নে আবারও গোল করেছেন একটা পেনাল্টি থেকে। তার ম্যানচেস্টার শহরের সাবেক প্রতিবেশী, এখন যিনি নাপোলির আরেকজন ফুটবলার রাসমুস হয়লুন্ড, তিনিও ওই ম্যাচে গোল করেছেন। এবং নাপোলি এই মুহূর্তে সম্ভবত ইতালির সবচেয়ে ধারাবাহিক দল। ম্যানচেস্টার সিটির মাঠে খেলা ঠিকই, কিন্তু ম্যানচেস্টার সিটি কেভিন ডি ব্রুয়নে নাপোলির বিপক্ষে একটা টাফ টাইম সম্ভবত পার করতে যাচ্ছে। আন্তোনিও কোন্তে খুব ভালো মতন জানেন ম্যান সিটিকে কি করে আটকাতে হয়, বা স্পেশালি পেপ গার্দিওলা টাইপ ফুটবল দর্শনে যারা বিশ্বাসী বা পেপ গার্দিওলার কথাই ধরেন, সেগুলোর এগেইনস্টে যদি অ্যান্টিথিসিস আপনি দাঁড় করান তাহলে তার ভেতরে ওপরের দিকে যে কয়জনের নাম থাকবে তার ভেতরে আন্তোনিও কোন্তে একজন। এবং এই ম্যাচটা অর্থাৎ নাপোলি ম্যানচেস্টার সিটি বা ম্যানচেস্টার সিটি এবং নাপোলির ম্যাচটা আসলে এই সপ্তাহের অন্যতম আকর্ষণ হয়েই থাকছে। এবং অবশ্যই আকর্ষণে কেন্দ্রবিন্দুতে কেভিন ডি ব্রুয়নে থাকবেন। কেভিন ডি ব্রুয়নে যখন একবার নামবেন ইতিহাদের ওই টানেল ধরে ম্যাচে নাপোলির জার্সি গায়ে, যেটা ম্যানচেস্টার সিটির মতোই তো, তাই না, মানে হোম আর আওয়ে যদি আপনি এদিক ওদিক করে নেন সেখান থেকে, ওটাও একটা দেখার মতো দৃশ্য হবে। এবং সিটি সমর্থকেরা নিশ্চয়ই তাদের লেজেন্ডকে ওইভাবেই বরণ করে নেবেন। এবার চলুন আমরা যাই পয়েন্ট নাম্বার 3-তে। ম্যাজিশিয়ান মদ্রিচ, জুভেন্টাস টাইটেল কন্টেন্ডার। কি দিয়ে শুরু করা যায়? চলুন আমরা শুরু করি লুকা মদ্রিচ বন্দনা দিয়ে। ভদ্রলোকের বয়স 40 এবং এই লুকা মদ্রিচ এসি মিলানকে জিতিয়ে দিয়েছেন এই সপ্তাহে বোলোনিয়ার বিপক্ষে। 40 বছর বয়সে লুকা মদ্রিচ গোল করে হয়ে গেছেন সেরিয়ার ইতিহাসে সবচেয়ে বুড়ো মিডফিল্ডার যিনি সেরিয়াতে গোল পেয়েছেন। লুকা মদ্রিচ এখনো আছেন ঠিক আগের মতোই। তাই এই কারণেই আজকের ইতালিয়ান যে পত্রপত্রিকাগুলো আছে সেগুলো সবগুলোর ভেতরেই লুকা মদ্রিচ বন্দনা। আপনি চিন্তা করুন যে সোমবারে হওয়ার কথা, সামনে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ, সেটাকে কেন্দ্র করে কিন্তু আজকে ইতালিয়ান পত্রিকা সব কিছুতেই প্রচ্ছদে আছেন লুকা মদ্রিচ। একো মদ্রিচ কাতো মিলান, মদ্রিচের ডাক শুনলো মিলান বা সেরিয়া। দিস ইজ লুকা মদ্রিচ, এটাকে অনুবাদ করলে এরকম দাঁড়াবে। লা গাজেতে দেলো স্পোর্ট তারা বলছে মাগো মদ্রিচ, ম্যাজিশিয়ান মদ্রিচ, যেটাকে আমরা সব সময় বলে এসছি এতদিন ইংলিশে, সেটাই তারা বলেছে। কেনই বা তারা বলবে না? এসি মিলানের জয়ের নায়ক তো লুকা মদ্রিচ, যদিও এসি মিলান চ্যাম্পিয়ন্স লিগে নাই, ইউরোপের কোনো কম্পিটিশনেই নাই। আমরা বরং চলুন একটু চ্যাম্পিয়ন্স লিগের দিকে ফোকাস করি, এবং সেটা ফোকাস করতে গেলে ইউভেন্টাসের কথা আসবে। ইউভেন্টাসকে আমরা এই সপ্তাহে দেখব বরুসিয়া ডর্টমুন্ডের এগেইনস্টে খেলতে চ্যাম্পিয়ন্স লিগে, যেটা 1997 সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের রিম্যাচ। কিন্তু আমরা ইউভেন্টাস এবং সেরিয়া নিয়ে কথা বলতে চাই। এইবারের সেরিয়ার সবচেয়ে বড় লড়াইটা সম্ভবত ইউভেন্টাস এবং নাপোলির ভেতরে হতে যাচ্ছে। সেরিয়ার প্রথম কটা ম্যাচ দেখে এরকমটা মনে
মনে হওয়া অস্বাভাবিক নয়। যে ইউভেন্টাস ইন্টার মিলানকে দার্বি দেল্লা ইতালিয়াতে হারালো 4-3 গোলে, যেটা এখন আসলে অনেকটা অ্যান্টি ইতালিয়ান ফুটবল ম্যাচ হয়ে গেছে। মানে ইউভেন্টাস ভার্সেস ইন্টার মিলান, যে ম্যাচে ভুরি ভুরি গোল দেখা যায়, গত 5 বছরের ডেটা দেখলেও দেখবেন এই ম্যাচে অ্যাটলিস্ট 6টা 7টা, গতবারও 8টা গোল দেখা গেছে, এবার দেখা গেছে 7টা। এবং এই ম্যাচটা নিয়ে আপনি অনেক কথা বলতে পারেন, তুরাম নিয়ে কথা বলতে পারেন, তুরামের বাবাকে নিয়ে কথা বলতে পারেন, প্রত্যেকটা গোল একটা আরেকটার চেয়ে সুন্দর, এই সব কিছু নিয়ে কথা বলতে পারেন। কিন্তু আমি একটু ইউভেন্টাসে ফোকাস করতে চাই। ইউভেন্টাস যখন সিজনটা শুরু করেছেন তখন সম্ভবত একমাত্র শরীফুল হক, মানে আমাদের কলিগ, তিনি ছাড়া আর কেউ ইউভেন্টাসকে খুব বেশি ফেভারিট ধরেন নাই, কিন্তু হি ওয়াজ রাইট। শরীফুল হক সম্ভবত সঠিক ছিলেন। ইউভেন্টাসের ফরওয়ার্ড লাইনটাই আপনি দেখুন না। ইউভেন্টাস যে ম্যাচে ইন্টার মিলানের মোকাবেলা করলো সেখানে তারা ভ্লাহোভিচকে শুরু থেকে নামিয়েছিল। ভ্লাহোভিচ হয়তো ওই ম্যাচে গোল করেন নাই, কিন্তু তাদের গোল এলো ইলদিজের কাছ থেকে। এই 20 বছর বয়সী তুরস্কের ফুটবলার যে কোনো ম্যাচে তিনি ব্যবধান গড়ে দিতে পারেন এই বয়সেই, এবং তার যে মেধা, তাতে তিনি যে এখনো ইউভেন্টাস আছেন এটাই অনেককে হয়তো অবাক করে। এই দলটার ফরওয়ার্ড লাইনে আরও অপশন আছে। জোনাথন ডেভিড, যিনি আগেরবারের চ্যাম্পিয়ন্স লিগে অনেকগুলো গোল করেছেন, এবং চ্যাম্পিয়ন্স লিগে গোল করাদের ভেতরে ইউভেন্টাসে এখন যারা আছেন তাদের ভেতরে সম্ভবত তিনি সবচেয়ে বেশি এগিয়েই থাকবেন। তিনি ওই ম্যাচে স্টার্ট পর্যন্ত করেন নাই। কনসেনসাওকে দরকারও হয় না ইউভেন্টাসের ইন্টার মিলানকে হারাতে গিয়ে। এই ধরনের ফুটবলার তাদের সাইড বেঞ্চে আছে, তারপরও ইউভেন্টাস ইগোর তুদোর আন্ডারে যে পারফরমেন্স এই সিজনে দেখাচ্ছে সেটা ইউভেন্টাসকে অনেক দিন পরে একটা স্বপ্ন দেখাচ্ছে যে স্কুদেতো তারা হয়তো আবারও রিগেইন করলেও করতে পারে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ বরাবরই তাদের গলার কাটা, যেখানে তারা খুব বেশি ভালো করতে পারে না। এবারও ইউভেন্টাসকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে আমি খুব বড় প্রত্যাশা করছি না, কিন্তু আপনি এই প্রত্যাশা করতে পারেন যে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে এই ম্যাচটায় তারা জিততে পারে, যদিও কাজটা খুবই কঠিন। বরুসিয়া ডর্টমুন্ডে তো পরিবর্তন হয়ে গেছে, নিকো কোভাচ যখন কোচ হিসেবে এসেছেন তারপরেও দেখা গেছে যে আগের সিজনটা যে রোমাঞ্চে তারা শেষ করেছে চ্যাম্পিয়ন্স লিগের স্পটে শেষ করে, এই সিজনটা একটু ঢিলেঢালাভাবে তাদের শুরু হয়েছে। এই ম্যাচে তারা স্লটার ব্যাককে পাচ্ছে না, তাদের মেইন সেন্টার ব্যাক। এই ধরনের ঝুট ঝামেলা নিয়েই তাদেরকে খেলতে হচ্ছে ইউভেন্টাসের বিপক্ষে ম্যাচটা। এখন ইউভেন্টাস যাদেরকে হারিয়েছে ইন্টার মিলান, তাদের অবস্থা আরও খারাপ, মানে ভয়াবহই খারাপ। ক্রিশ্চিয়ান কিভুর দল টানা 2 ম্যাচ হারলো। ওই ম্যাচে ড্র করলেও হয়তো তারা কিছুটা সান্ত্বনা পেত। এবং এই যে হার, যেগুলো ইন্টার মিলান এই মুহূর্তে হারছে, সেটার পেছনে অনেকটুকু কারণ এরকম হতে পারে তাদের ট্যালিসম্যান ক্লিক করছেন না। লাউতারো মার্টিনেজের সম্ভবত একটু বিশ্রামেরও প্রয়োজন আছে। এই লাউতারো মার্টিনেজ সবশেষ 14 ম্যাচে গোল করেছেন মোটে 2টা। আপনার দলের এই বড় নামের ফুটবলার যদি 14 ম্যাচে 2 গোল করে থাকেন, তাহলে সেটা আপনার স্ট্রাগলিংয়ের কারণ হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আপাতত সবচেয়ে বড় স্ট্রাগলিং পিরিয়ডের ভেতর দিয়ে যাচ্ছেন, বা এই সময়ের ভেতর দিয়ে যাচ্ছেন ক্রিশ্চিয়ান কিভু, যিনি এই মুহূর্তে বুঝে উঠতে পারছেন না আসলে ইন্টার মিলানে তিনি কি করবেন। তিনি চেয়েছিলেন আগের কোচের ওই ধারণাটার ওপর দিয়ে নিজের ধারণাটাকে আরেকটু পলিশ করে এই দলটা চালাতে, অর্থাৎ সিমন ইনজাগির কৌশলটায় তিনি বড় ধরনের পরিবর্তন করতে চান নাই। কিন্তু বড় ধরনের পরিবর্তন ইন্টার মিলানের খেলায় প্রয়োজন আছে। একটা বৈপ্লবিক পরিবর্তন ছাড়া ইন্টার মিলানকে খুঁজে পাওয়া খুব কঠিন। ইন্টার মিলানের মিডফিল্ড বলতে কিছুই খুঁজে পাওয়া যায় না ইউভেন্টাসের ম্যাচে। ডিফেন্স লাইন আর ফরওয়ার্ড লাইন, মাঝে 20 স্তর ফাঁকা। এই 20 স্তর ফাঁকা দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ভালো করা বেজায় কঠিন। ইন্টার মিলানের এই সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের প্রতিপক্ষ আয়াক্স, ক্রিশ্চিয়ান কিভুর সাবেক টিমমেট, মানে আয়াক্সের কোচ এখন এই মুহূর্তে জনি হাইটিঙ্গা। অনেকেই হয়তো চিনবেন, লিভারপুলের এক্স অ্যাসিস্ট্যান্ট কোচ আর্নে স্লটের আন্ডারে যিনি ফার্স্ট সিজনটায় ছিলেন, এক্স এভারটন ফুটবলার আতলেতিকো মাদ্রিদে খেলেছেন। জনি হাইটিঙ্গা এবং ক্রিশ্চিয়ান কিভু একটা সময় আয়াক্সে অল্প কিছু দিনের জন্য একসঙ্গে খেলেছিলেন। এই পরিচয় পর্বটা সেরেই কিভু চাইবেন এই আয়াক্সকে হারিয়ে কোনো মতে আপাতত তাকে ঘিরে যে সমালোচনাটা উঠেছে সেটার ধামা চাপা দিতে শেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তারা 5-0 গোলে হেরেছিল, তো নিশ্চয়ই মনে আছে। আগেরবারের রানার্স আপ এইবারের চ্যাম্পিয়ন্স লিগে কত দূর যায় সেটাও একটা দেখার বিষয়। চলুন আমরা যাই পয়েন্ট নাম্বার 4-এ, বায়ার্নের আসল পরীক্ষা। বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগা শিরোপাটা প্রথম ম্যাচ ডেতেই সম্ভবত নিয়ে গেছে, কিন্তু এবার বায়ার্ন মিউনিখের আসল পরীক্ষা চেলসির সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ তাদের। এবং এই চেলসি আর বায়ার্ন মিউনিখের যে হেড টু হেড ডেটা, সেটা আমাদের কোনোভাবেই বলছে না এই ম্যাচে চেলসি ফেভারিট। কিন্তু ঘটনাটা তো এই জায়গাতেই, এই মাঠটা চেলসির জন্য বেশ পয়া। এই যে একটা ড্র আপনি দেখতে পাচ্ছেন 2 দল করেছে, এই ড্রটায় মূলত চেলসি জিতেছিল টাই ব্রেকারে 2012 সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে, ঠিক এই মাঠেই, অর্থাৎ অ্যালিয়ান্স এরিনাতে, যেটা ছিল বায়ার্ন মিউনিখের
স্বপ্নের ফাইনাল। পরের বছর অবশ্য বায়ার্ন মিউনিখ সেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জিতেছিল, কিন্তু এই চেলসি যখন বায়ার্নের মাঠে যাচ্ছে তখন তারা বায়ার্নকে চমকে দিতে চাইবে, অ্যাটলিস্ট চমকে দিতে চাইবে, যেটা অবশ্য তারা নিজেরাই চমকিত হয়ে গেছে ব্রেন্টফোর্ডের সঙ্গে 2-2 গোলে ড্র করে। একেবারে শেষ মুহূর্তে তারা ডিফেন্সের গলদে বা গোলকিপিং গলদে গোল হজম করেছে। চেলসির প্রিমিয়ার লিগের ওই ম্যাচটা জেতার কথা ছিল। চেলসি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, মানে ক্লাব ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। সেই চেলসি বায়ার্ন মিউনিখের সঙ্গে যে ব্যাটেলটায় যাচ্ছে, সেই ব্যাটেলে চেলসি যেমন জিততে চাইবে, তবে তার চেয়ে বেশি জিততে চাইবে বায়ার্ন মিউনিখ। কারণ এই তাদের টিমের হ্যারি কেইন আমাদেরকে বলছেন চ্যাম্পিয়ন্স লিগের এই যে নতুন ফরম্যাট, যেটা আগের বছর থেকে শুরু হয়েছে 8টা করে ম্যাচ, এই ফরম্যাটে আপনি যদি প্রথম 8 থেকে শেষ করতে না পারেন, এটা আপনাকে ভোগাবে। অন্ততপক্ষে হ্যারি কেইন তাই মনে করেন যে আগেরবার তারা কেন ভুগেছিলেন তার পেছনে তিনি খুঁজে খুঁজে এই কারণটাই বের করেছিলেন যে আগেরবার বায়ার্ন মিউনিখ টপ 8-এ শেষ করতে পারে নাই, পরে গিয়ে বায়ার্ন মিউনিখ একটা প্লে অফের ম্যাচ খেলতে হয়েছিল, সেই প্লে অফ উতরেও তারা গিয়েছিল, কিন্তু ওই যে ধকলটা সেটা তাদেরকে বাকি সিজন টানতে হয়েছিল। তিনি বলছেন সেরা 8-এ শেষ করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ, প্লে অফের একটা এক্সট্রা ম্যাচ বড় প্রভাব ফেলে, গেলবার এমনটা হয়েছে, ওটা আমাদের সবচেয়ে ক্লান্তিকর মুহূর্ত ছিল, এ কারণেই শুরু থেকেই ভালো করাটা গুরুত্বপূর্ণ। আপনার কাছে মনে হতে পারে চেলসির সঙ্গে একটা ড্র বায়ার্নের জন্য ভালো রেজাল্ট, কিন্তু অন্ততপক্ষে হ্যারি কেইন সেইটা মনে করেন না। তবে এই মুহূর্তে যদি আপনি চিন্তা করেন যে বুন্দেসলিগা মানে ডান অ্যান্ড ডাস্টেড, বলা উচিত না, কিন্তু আমার কাছে মনে হয় আর কি যে বুন্দেসলিগা ইজ ডান অ্যান্ড ডাস্টেড এর মধ্যেই। মানে বায়ার্ন মিউনিখ এবার হামবুর্গকে 5-0 গোলে হারিয়েছে। হামবুর্গ এমন একটা দল যারা 5-0 গোলে হেরে সম্ভবত আলহামদুলিল্লাহ বলেছে। কেন বলেছে? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই জায়গাতে যে হামবুর্গ রেলিগেটেড ছিল এতদিন, অর্থাৎ মানে সেকেন্ড ডিভিশনে খেলছিল বুন্দেসলিগা 2-তে, প্রায় 7 বছর 7.5 বছর এই দুই দলে দেখা হয় না। বায়ার্ন মিউনিখ আর হামবুর্গ, এটা বুন্দেসলিগার একটা সময় ক্লাসিক ফিক্সচার ছিল। এতদিন পরে গিয়ে যখন তারা বায়ার্ন মিউনিখের মাঠে খেলতে গেল তখন তারা 5-0 গোলে হেরেছে, কিন্তু ওই রেলিগেটেড হওয়ার আগ পর্যন্ত 2017 সালের আগ পর্যন্ত আগের 8 বছরে হামবুর্গ যতবার বায়ার্ন মিউনিখের মাঠে গেছে এই 8 বছরে তারা গোল হজম করেছিল 50টা। তো সেই তুলনায় 5-0 গোলে হার প্রথমবার এসে একেবারে মন্দ তো না, কিন্তু এইটাই বায়ার্ন মিউনিখের জন্য চিন্তার কারণ। যেহেতু বুন্দেসলিগা তাদেরকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় না, যখনই তাদেরকে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হয় তখন একটা আলাদা মাত্রার চ্যালেঞ্জ তাদের সামনে এসে পড়ে, যেটা উতরে যাওয়া বায়ার্ন মিউনিখের পক্ষে সবসময় হয়তো সম্ভব হয় না। এই কারণে হ্যারি কেইন এই কথা বলছেন, আর এই কারণে বায়ার্ন মিউনিখের এই চেলসির সঙ্গে ম্যাচটা জেতা দরকার, নিজেদেরকে আশ্বস্ত করার জন্য যে না, তারা শুধুমাত্র জার্মানিতেই ভালো নন, তারা একই সঙ্গে তাদের বাইরে, তাদের মহাদেশে ইউরোপেও ভালো। জার্মানির অন্য ক্লাবগুলো তাদের ম্যাচ রয়েছে, বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ইউভেন্টাসের ম্যাচ আছে, সেটা তো আমরা আগেই দেখেছি। লেভারকুজেন যারা নতুন কোচ হুলমানের আন্ডারে কোপেনহেগেনের বিপক্ষে খেলবে, যারা এই সপ্তাহে খুব ভালো একটা জয় পেয়েছে 3-1 গোলে, মানে এরিক টেন হ্যাগ চলে যাওয়ার পরে যাকে নিয়োগ দেওয়া হয়েছে, উচ্চারণটা সম্ভবত হুলমান্দ এরকম কিছু একটা হবে, আমি সঠিক উচ্চারণটা চট করে বলতে গিয়ে এলোমেলো করে ফেলে থাকতে পারি। বায়ার্ন আর চেলসির ম্যাচগুলো আমরা দেখলাম। আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট এবং গালাতাসারাইয়ের ম্যাচের দিকে অনেকে নজর থাকবে, কারণ অনেক টার্কিশ ফ্যান জার্মানিতে থাকেন, এবং আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের মাঠে খেলা হলেও ওই মাঠে টার্কিশ ফ্যানরা অনেক বেশি থাকবেন বলে ধারণা করা হচ্ছে। ওইটা একটা মানে আরেকটা ইন্টারেস্টিং মাত্রা। চ্যাম্পিয়ন্স লিগে কত শত গল্প থাকে, তার ভেতরে একটা বোধ হয় ওরকমই। নাম্বার 5, পিএসজিকে নিয়ে কথা বলা দরকার। পিএসজি এর চ্যালেঞ্জ কি? ইনজুরি। পিএসজি এই মুহূর্তে সম্ভবত সেরা ক্লাবই, মানে চেলসি যতই ওয়ার্ল্ড ক্লাব কাপ চ্যাম্পিয়ন হোক না কেন, পিএসজিকেই লোকে হয়তো বলবেন যে তারাই এই মুহূর্তে সেরা ইনফর্ম দল। পিএসজি এই সপ্তাহে আবারও জিতেছে ফ্রেঞ্চ লিগ 1-তে 2-0 গোলে। ব্র্যাডলি বারকোলা 2টো গোলই করেছেন, কিন্তু তাতে লুই এনরিকের দলের ইনজুরি লিস্টটা আরও লম্বা হয়েছে। ইনফ্যাক্ট এনরিকে নিজেও খানিকটা অসুস্থ। আতালান্তার সঙ্গে যখন পিএসজি খেলতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে, মানে চ্যাম্পিয়ন্স লিগের হোল্ডাররা, তখন ওই আলোচনায় ইনজুরিটাই, কারণ এই ম্যাচে উসমান দেমবেলে থাকছেন না, এই ম্যাচে দুয়ে থাকছেন না, কাভারাজকেলিয়া শেষ ম্যাচে ইনজুর্ড হয়েছেন, তিনি থাকবেন কিনা সেটা নিয়েও সংশয় আছে, এবং ইনজুরি লিস্টটা যথেষ্ট লম্বা। ডিফেন্ডার লুকাস বেরালদো সেখানে ইনজুর্ড, কাভারাজকেলিয়া থাকতে পারেন, লির এই ম্যাচে খেলার কথা নয়। আর যেটা বলছিলাম যে এনরিকে, তারও শোল্ডারের সার্জারি হয়েছে, সেই সার্জারির পরে তিনি এই ম্যাচ দিয়েই ডাগ আউটে ফিরেছিলেন। তার জন্য একটা চ্যালেঞ্জ এই দলকে গুছিয়ে পড়িয়ে আবারও চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে যাওয়া। আতালান্তায় লুকমান খেলবেন না, আতালান্তার অবস্থা আগের মতো নাই, যেহেতু গ্যাসপেরিনি চলে গেছেন, ইউরেজ এসছেন, যিনি দুঃখ করে বলেছেন যে তিনি
ভিক্ষা চাওয়া বাদ রেখেছেন আদেমোলা লুকমানের কাছে যে ভাই তুমি খেলো, কিন্তু লুকমান কিছুতেই খেলবেন না, তিনি খেলার মতো পরিস্থিতিতে নাই। আর আতালান্তাও তাই সেই কারণে তাদের দলের স্টারম্যানকে পাচ্ছে না। মানে ব্যাক স্টোরি হচ্ছে লুকমান ক্লাব ছাড়তে চেয়েছিলেন, আতালান্তা তাকে ছাড়ে নাই, এই নিয়েই গ্যাঞ্জাম। যাও, এই ম্যাচটা আতালান্তার বিপক্ষে পিএসজি জেতাটা কেন গুরুত্বপূর্ণ নিশ্চয়ই আপনি জানেন। চ্যাম্পিয়ন্স লিগে এইরকম কঠিন ফিক্সার তো আর কারো নাই। আতালান্তার সঙ্গে যদি পিএসজি জিততে না পারে, কথার কথা বলছি, 5 দিয়ে হড়কায়, এর পরের ফিক্সারগুলো দেখুন, বার্সেলোনা, লেভারকুজেন, বায়ার্ন মিউনিখ, টটেনহ্যাম, অ্যাথলেটিক বিলবাও, স্পোর্টিং সিপি, নিউক্যাসল। মানে পিএসজি যে কঠিন ফিক্সার এবার পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগে, তাতে তাদের আসলে দম ফেলার কোনো সুযোগই নাই। তাদেরকে একেবারে ফার্স্ট ম্যাচ থেকে, প্রথম মুহূর্ত থেকেই খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে, নইলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এমন একটা সমীকরণের ভেতরে পড়ে যাবে যে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম 8-এ পরে অথবা টপ 24-এ থাকা না থাকার একটা হিসেবে। এটার ভেতরে লুই এনরিকে কেনই বা থাকতে চাইবেন? জিয়ানলুইজি দোনারুমা এখন ম্যানচেস্টার সিটিতে, তিনি দুর্দান্ত করেছেন। আর পিএসজির গোলকিপার এখন শাভেলিয়ের, তার উপরও একটা আলো হয়তো থাকবে। এবং এটা বলতে বলতেই মনে পড়লো যে আমরা দোনারুমাকে নিয়ে কোনো কথা বলিনি। ম্যানচেস্টার ডার্বিতে অবশ্যই দোনারুমার পারফরমেন্স নিয়ে কথা বলা আমাদের উচিত ছিল, কিন্তু এরকম কত উচিত অনুচিত শেষ পর্যন্ত ঘটে যায় পাঁচমিশালি এই সব ভালো মন্দ নিয়েই। আপনি আমাকে জানাতে পারেন এই সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে আপনার প্রেডিকশন কি? আর এই ছিল আমার এই সপ্তাহের দীর্ঘ এপাশ ওপাশ মিলিয়ে পাঁচমিশালি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.